গোধূলির শেষ লগ্নে আকাশের চিত্র এক এক রঙে মেতে ওঠে। কখনো হলুদ, কখনো কমলা রঙে নীলিমা সেজে থাকে। বিশাল আকাশের নিচে পাখিরা নিজেদের গন্তব্যে দল বেঁধে কিচিরমিচির করতে করতে তাদের নীড়ে পৌঁছে যায়। খালি পেটে বের হয়, ভরা পেটে ফিরে আসে। ডানা ঝাপটে উড়ে উড়ে কতগুলো চড়ুই পাখি চলে গেল তাদের বাসস্থানে। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে। খন্দকার বাড়ি থেকে ৩ জন পুরুষ জামায়াত ধরার জন্য বেরিয়ে গেছে। পথে দেখা হলো তামান্নার মেয়ে এলিশার সাথে। বড় ভাই একরামের সাথে নানুর বাসায় যাচ্ছে। নানা ভাই, নামাজ পড়তে যাও? মোবারক খন্দকার হাসি দিয়ে বলেন, হ্যাঁ, নামাজে যাই। তুমি আমাদের বাসায় যাবে? হুম। এলিশা ডাক দিল, এই কালো মামা। উসামা সুন্দর একখানা হাসি উপহার দিয়ে ভাগ্নিকে আদর করে চলে যাচ্ছিল। হাঁটা থামিয়ে পেছনে ফিরে একরামের কানটা মলে ধরল। মামা, কান ধরলে কেন? ঠিক মতো নামাজ পড়িস না কেন? পড়বো, কান ছেড়ে দাও। উসামা বাবা মোশাররফ খন্দকারকে বললেন, এখন থেকে নিয়মিত নামাজ না পড়লে আমিও আসমানের মতো করে তোর কান ধরে রাখবো। মোবারক খন্দকার এলিশাকে বাসায় ঢুকিয়ে সবার সাথে মসজিদে প্রবেশ করেছে। সবাই একসাথে নামাজ আদায় করে আবারও বাসায় এসেছে। ইসমা পাস্তা রান্না করেছে। তাহিয়া খাতুন একটু পায়েস বানিয়েছে। বিয়ের দিন পায়েস খেয়ে ইসমার শাশুড়ির নাকি ভীষণ মজা লেগেছে। সেই কথা আজ নাস্তার টেবিলে মোশাররফ খন্দকারকে বলেছিল। তাই তাহিয়া খাতুন সন্ধ্যার নাস্তায় পায়েস বানিয়েছে। মানজিয়া খানম কপট রাগ দেখিয়ে বলেন, বেয়ান, আপনি পারেনও বটে। দোলা ভাই কথায় কথায় বলেছে পায়েস মজা হয়েছে, তাই বলে আপনার রান্নাঘরে আসতে হবে? তাহিয়া খাতুন হাসি টেনে বলেন, আপনারা তো আমাকে বাড়ি যেতেই দেন না। আমি কাজের মানুষ, কাজ ছাড়া তো ও থাকতেই পারি না, ভালো লাগে না। বাড়ি থাকলে কত কাজ করতে হতো, এখানে একটুও কাজ না করলে আমার ভালো লাগবে না আপা। মালিহা খানম রান্নাঘরে ঢুকে সবার জন্য বাটিতে করে নুডলস বাড়তে বাড়তে বললেন, ইসমা, তুমি বসো। বেয়ান আর কোনো কথা নয়, সোজা খেতে বসেন। ড্রয়িং রুমে সবাই খেতে বসেছে। মালিহা খানম ইসমার হাতে নাস্তার বাটিটা এমন ভাবে তুলে দিল যেন ভাবে তুলি টুসিকে দিয়েছে। আর মালিহা খানমের প্রতিটি কথা কাজে মমতা ছড়িয়ে পড়ে ইসমার প্রতি। ইসমা মাঝে মাঝে অবাক হয় শাশুড়ির ব্যবহারে। জরিনার সাথে মিলাতে গেলে আকাশ পাতাল তফাৎ। তামান্না, বাকি 2 জন বাচ্চা এনিফা, ইমরান, তারাও এসেছে। এনিফা মামার পাশে বসতে বসতে বলল, কালু মামা, তুমি আমাদের বাসায় মামিকে নিয়ে যাও না কেন? যাব মামা। কি খাওয়াবে আমরা গেলে? মামি যা খেতে চাই তাই খাওয়াবো। আমাকে কিছু খাওয়াবে না? তুমিও তো খাবে। আজ তোমাদের পড়াশোনা কোথায় মামা? আজ পড়ালেখার ছুটি। আম্মু আজ ছুটি দিয়েছে। বাবা অফিস থেকে আসলে আমরা একটু ঘুরতে যাব। এনিফা একটু ভাবুক হয়ে বলল, আচ্ছা কালু মামা, মামির গালে এটা কিসের দাগ? ছোট্ট এনিফা সবেমাত্র প্রথম শ্রেণীতে পড়ে। সে অবুঝের মতো একটা অদ্ভুত প্রশ্ন করে বসেছে। এদিকে ইসমার হাসি খুশি মুখ মুহূর্তেই মলিন হয়ে যায়। সবার মাঝে লজ্জা পাচ্ছে। ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠল। তাহিয়া খাতুনের চোখ টলমল করছে। তার মনে হয়ে গেছে রাহাত কিভাবে ঘুষি দিয়ে এগিয়ে এসেছিল। মেয়েকে বাঁচাতে ধরতে গিয়ে রাহাতের আংটির আঁচড় লেগে সারা জীবনের মতো এই দাগটা তৈরি হয়ে গেছে। তাহিয়া খাতুনের বুক কামড় দিয়ে উঠছে। সেদিন যদি তাহিয়া খাতুন না থাকতো তবে কি হতো? ইসমাকে হয়তো রাহাত রাগের মাথায় মেরেই ফেলতো, আর না হয় আরো বড় বীভৎস ঘটনা ঘটিয়ে ফেলতো। উসামা খন্দকার ভাগ্নিকে কোলে বসিয়ে ছোট ছোট চুলগুলোকে হাত বুলিয়ে নরম স্বরে বললেন, মামুনি, তোমার মনে আছে একবার তোমার ইমরান ভাইয়া পড়ে গিয়ে থুতনিতে কেটে গিয়েছিল? তোমার কি সেই কথা মনে আছে? ইকরাম সোফা থেকে লাফিয়ে উঠে বলল, মনে আছে। ইমরানের অনেক ব্লাড লস হয়েছিল। আম্মু কত কান্না করেছে। বাবা অফিসে ছিল। মামা কোলে করে ইমরানকে হাসপাতালে নিয়ে গেছে। এবার থুতনিতে হাত রেখে বলো, আমারও তো এখানে দাগ রয়ে গেছে। এনিফা ওপর নিচ মাথা নাড়িয়ে বলল,
আমার একটু একটু মনে পড়েছে। উসামা খন্দকার মৃদু হেসে বলল, তোমার ভাইয়া যেমন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তোমার মামিও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তখনই দাগ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো আমার ছোট্ট মা? এনিফা দুই গালে হাত রেখে বলল, ও। উসামা নিজেই রুমে যেতে যেতে বোনকে উদ্দেশ্য করে বলল, তুলি, আমার রুমে আসো। তুলি ভাইয়ের কাছ থেকে দাঁড়ালো। টুসি কোথায়? ভাইয়া, টুসি তামান্না আপুর সাথে। আপু আজ এত দেরি করছে কেন হসপিটাল থেকে আসতে? আপু একটা কাজে গেছে ভাইয়া, সাথে দোলা ভাই আর টুসিও আছে। তোমার পড়াশোনা কেমন চলছে তুলি? চলছে ভালোই। শুধু ভালোই বললে হবে না তুলি, মেডিকেলে টিকতে হলে পরিশ্রম আরো বাড়াতে হবে। তোমার জন্য কিছু বই এনেছি। পরিশ্রম বলতে জান কুরবান করার কথা বলিনি, শুধু বলেছি আর একটু মনোযোগী হও। মাথায় থাকবে ভাইয়া, যা দরকার হয় বাবাকে জানাবে, কাকু তো আছেই, আপুর সাহায্য নিবে। মাঝে মাঝে আমি যেখানেই থাকি তোমরা দুজনে আমার কাছে যে কোনো প্রয়োজনে কল করবে, রাত হোক দিন হোক। তুলি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, এবারেও কি অনেকদিন পর বাড়ি ফিরবে? আমার প্রফেশনই এমন বোন, মন খারাপ করো না, সুযোগ মিললেই তাড়াতাড়ি আসবো। তোমার ভাবিকে বলো আসতে। আধার রাতের জ্যোৎস্নাময় মন মাতানো শীতল বাতাসে একটা ঘ্রাণ ভেসে আসছে ধীরে ধীরে। উসামা খন্দকার বারান্দায় দাঁড়িয়ে নাসান্দ্র টেনে নিল সেই মোহনীয় ঘ্রাণ। টিমটিমে চাঁদের আলো বারান্দার গ্রিল ভেদ করে ভেতরে ঢুকে এসেছে। মৃদু আলো আধারের মাঝে সেই ঘ্রাণ মিলিয়ে গেল। মেজরের সামনে দাঁড়িয়ে আছে তার নরম মনের রমণী। এই নরমিয়াত রমণী এখন মেজরের গোপন ঘরে বাস করে। মেজর ক্রমে ক্রমে ধাবিত হয়ে গেছে তার ইসমা খাতুনের ওপর। গায়ে তার সাদা জর্জেট কাপড়ের থ্রি পিস, গোলগাল মুখে ওড়না পেঁচিয়ে হাজির হয়েছে। নরম নরম চাহনি তার। চাঁদের এক ফালি আলো ঠিকরে পড়ছে সাদা জামা পরা ইসমার ওপরে। মেজর ডান হাতে ওড়নাটা সরিয়ে হাত গলিয়ে দিল চুলের ভাঁজে। প্রথমবারের মতো ললাটে চুমু এঁকে দিল। ডান হাতের আঙ্গুল ধীরে ধীরে চুলের গোড়ায় স্পর্শ করলো। মেজর আরেকটা চুমু দিল গালের কাটা দাগে। এই দম্পতির ওপর হয়তো অঝোর ধারায় রহমত বর্ষিত হচ্ছে। যেখানে প্রকৃত শান্তি সেখানেই তো রহমত। মায়া মায়া চোখে মেজর গাঢ় চাহনি নিক্ষেপ করলো মায়াবতী মেয়েটার ওপর। এত মায়া কোথা থেকে আসে উসামা খন্দকার জানে না। বারান্দার লাল পর্দা বাতাসের দোলায় দুলে উঠল। আর একটু জোরে বাতাস আসলো। এই বাতাসের ঝাপটায় লাল পর্দার নিচের অংশ উড়ে গিয়ে পড়ল ইসমার ওপর। দণ্ডায়মান ইসমা নিজের হাত দিয়ে পর্দাটা সরানোর আগেই মেজর হাত দিয়ে পর্দার নিচে নামিয়ে দিল। কিছু চুল মুখের সামনে পড়ে আছে। একটা কোমলমতি মুখ বের হয়ে আসলো পর্দাটা সরানোর সাথে সাথে। কিছু সেকেন্ডের ব্যতিক্রমে খাতুনের চেহারায় এত গ্লো করছে কি করে? একটু আগেই তো দেখলো, তখন তো এমন জৌলুসতা ধরা পড়েনি। নাকি মেজরের চোখেই উল্টাপাল্টা দেখে, কে জানে। মেজর শব্দ করে আরেকটা চুমো দিল অপর গালে। ইসমা থম মেরে দাঁড়িয়ে আছে, চোখের বড় বড় পাপড়ি নাড়িয়ে নাড়িয়ে দেখে যাচ্ছে সুঠাম দেহের অধিকারী মেজর স্বামী তার কাজকর্ম। এই খাতুন, এই খাতুন। থতমত খেয়ে ইসমা বলল, জি জি। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে মনে হচ্ছে। ক্যাপ্টেনের রোগ আমার ওপর ট্রান্সফার হয়েছে, মনে হচ্ছে কষ্ট হবে? বোকা প্রশ্ন করলো ইসমা। হ্যাঁ, মনেই তো হচ্ছে। ক্যাপ্টেনও বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। শুধু ক্যাপ্টেন নয়, সবাই এমন করে। আর তোমাকে দূরে রাখবো না, কোয়ার্টারে নিয়ে যাব তোমাকে। গালে হাত দিয়ে কিছু বলতে নিবে তখনই এক পবিত্র ধ্বনি কানে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেজর কথা গুটিয়ে নিল, ঠোঁট নাড়িয়ে কি জানি বলছে, হাত দিয়ে স্ত্রীকে বেষ্টনী করে রেখেছে। আপনি কি পড়লেন? আজানের জবাব দিচ্ছি। আজানের শেষে আরেকটা দোয়া আছে, সেটা পড়েছি। এই দোয়ার অনেক ফজিলত। আমি পারি না, আমাকে শিখিয়ে দিবেন? অবশ্যই শেখাবো। তুমি শিখতে চাও?
হ্যাঁ, শিখতে চাই। ছোটবেলায় মক্তবে গিয়েছি, তবে এত কিছু শেখা হয়নি। আপনি তো অনেক কিছুই জানেন। আমি বেশি কিছু জানি না, টুকটাক জানি। এই ইসমা খাতুন। ইসমা আশ্চর্যিত। মেজরের হয়েছেটা কি? কেমন করে জানি ডাকছে, মনে হচ্ছে অনেক দিন পর মন খুলে প্রাণ বন্ধ হয়ে আসছে তার। বলছে, সাথে কিছুটা বিমোহিত করার টেকনিক তো রয়েছেই। জি বলুন। চাঁদের আলো পড়লে এই মুখমণ্ডল এত স্নিগ্ধ দেখায় কেন? শাহাদাত আঙ্গুল দিয়ে নাকে টোকা মেরে চলে গেছে নামাজের উত্তর না শুনেই। মেজর বের হচ্ছে আর তামান্না টুসি ভেতরে ঢুকছে। এই ব্ল্যাক ডায়মন্ড, কি বলবে আপু? বাসায় দেরিতে আসবি? কেন? কাজ আছে তাই। বিড়বিড় করে উসামা বলল, 2 দিন পর চলে যাব। আর এখন বলছে বাসায় দেরিতে আসতে। নামাজ না হলে মিনি কিয়ামত হয়ে গেলেও ঘর থেকে বের হতাম না। সালাত শেষ করেই ফুট্টুস করে রুমে ঢুকে যাব, তুলতুলে একটা বউ এনে দিয়ে। এখন বলে এই ব্ল্যাক ডায়মন্ড বাসায় দেরিতে আসবি। আর আল্লাহ এই অবিচার তুমি সইবে না আল্লাহ। আমি এক বোকা খাতুনের জামাই। এই মেয়ে বোকা হলেও আমাকে কি করেছো তুমি জানো। রাহাতকে খুঁজতে খুঁজতে জরিনা আমবাগানে এসে দেখে লম্বা হয়ে রাহাত মাচায় শুয়ে আছে। পাশে কতগুলো পোড়া সিগারেটের শেষ বিন্দু পড়ে আছে। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ অবস্থায়। ছেলের এমন নাজেহাল অবস্থা দেখে জরিনার বুকটা কামড়ে ধরেছে। মাতৃসত্তা হু হু করে জেগে উঠছে। রাহাতের পাশে বসে ডাক দিল, বাজান, ভাত খাইতি না? বিষ দাও মা, খাইয়া মইরা থাকি। জরিনা হাউমাউ করে কেঁদে ফেলল। রাতের নিরিবিলি পরিবেশে জরিনার কান্না যেন ভুতুড়ে আওয়াজের রূপান্তর হয়েছে। হেসকি তুলে কাঁদতে কাঁদতে জরিনা ছেলেকে ধরে বলল, বাজান, কি কইতাছোস? ঠিকই কইতাছি গো মা। আমার সব শেষ, আমার কিছুই নাই। আমার ইসমা নাই। জরিনা মুখ চেপে কাঁদছে। রাহাত বাড়ি ফিরলো কি ফিরলো না এ নিয়ে সুমির কোনো মাথা ব্যথা নেই। খাওয়া দাওয়ার ব্যাপারেও একই অবস্থা। আম্মা, তুমি না কইছিলা সন্তান হইল বংশের বাতি, বংশের প্রদীপ। সন্তান সন্তান কইরা আমার জীবনের প্রদীপ এক্কেবারে নিভা গেল। রাহাতের কথার ধরন পাল্টে গেছে। ইসমার মতো শুদ্ধ করে বলা হচ্ছে না এখন। জানো মা, সন্তান সবার পেট থেকে বের হলেই জন্মগতভাবে আদর্শ হয়ে ওঠে না। একজন আদর্শ মায়েরও দরকার হয়। সুমি আদর্শ বউ না, আদর্শ মাও না। আদর্শ মা হতে পারতো ইসমা। আমাকে তোমরা অনেক তাড়াহুড়ো করে সুমির সাথে বিয়েটা করিয়ে দিলে। আর কিছু বছর অপেক্ষা করলে কি হতো? ওই পাড়ার জয়নালের বইয়ের 12 বছর পর ছেলে হইছে। আমার আর ইসমার হয়তো আরো বছরখানেক পরে বাচ্চা হইতো। কি করলাম আম্মা, কি করলাম আমি? জরিনার মুখে তালাবদ্ধ। ইসমার শেষ কথা মনে পড়ছে। যাওয়ার সময় ইসমা বলেছিল, আমার কথা আপনার একদিন হলেও মনে পড়বে। জরিনার পলকে পলকে ইসমার কথা মনে পড়ে। ইসমা থাকাকালীন সময়ে জরিনার ওপরে এত চাপ পড়তো না। এখন রান্নাঘরে পাতা ঠেলে রান্না করতে হয়। সুমি মন চাইলে কাটাকাটি করে দেয়, না চাইলে নাই। জরিনা চোখের পানি মুছে রাহাতকে নিয়ে বাড়ি গেল। ইসমার কষ্ট, দীর্ঘশ্বাস আর অন্তরের বদদোয়া লেগে গেছে। ইসমা চলে গেছে বেশি দিন হয়নি। এর মাঝেই রাহাতের পরিবারে শান্তির দুর্ভিক্ষ লেগেছে। আজ ইসমা ইসমা করে জান দিলে কি হবে? ইসমা যখন মাটি কামড়েছিল তখন মেয়েটার কলিজায় আঘাত দিতে দিতে শেষ করেছে। ইসমা তার কাঙ্ক্ষিত জায়গায় আছে। এক শান্তিপূর্ণ পরিবার পরিবেশে পেয়েছে, সাথে পেয়েছে এক সাহসী সৎ চরিত্রবান পুরুষ। তামান্নার স্বামী আরিফা ওসামা খন্দকার